হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার যার সাথে বিয়ে হয়েছিল সে অন্ধ ছিল। এজন্য আমার স্বামীর সাথে গোপনে আমি একটা কাজ করেছিলাম। আমার স্বামী অন্ধ থাকার কারণে সে কাজের মাসির সাথে প্রতি রাত পার করত, আর আমি তাদের সামনে চেয়ারে বসে সবকিছু দেখতাম ও মজা করতাম। প্রতিদিন রাতে আমার স্বামী যখন আমার কাছে আসার জন্য রাগ করত, সেই সময় আমি আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে আমার স্বামীর পাশে ঘুমাতে বলতাম। কাজের মেয়ের শরীরের অবস্থা আমার মতোই ছিল, তাই আমার স্বামী বুঝতেই পারত না যে তার পাশে আমি নয়, বরং কাজের মেয়ে ঘুমাচ্ছে, এবং সে সারারাত ধরে কাজের মাসির সাথে রাত পার করত। ওরা নিজেরা এইভাবে নিজেদের চাহিদা পূরণ করত, আর এইসব দেখে আমার অনেক মজা হতো। কিন্তু আমি আমার স্বামীর সাথে যা অন্যায় করেছিলাম তার শাস্তিও আমি পেয়েছি। পরে আমি বুঝতে পেরেছিলাম আমি নিজের অন্ধ স্বামীর সাথে কত বড় অন্যায় করেছিলাম। কাজের মেয়ে এবং আমার স্বামীকে দিয়ে ওইসব কাজ করিয়ে যে মজা পেয়েছিলাম তা তখন অনেক বেশি মজা দিত। কিন্তু এখন আমার পরিণতি কি হয়েছে তা এই গল্পের মাধ্যমে আপনাদের শোনাব। এই গল্পটি শোনার পরে আপনাদের চোখ দিয়ে অশ্রু পড়বে। তো সবার কাছে আমার আবেদন থাকবে, দয়া করে সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো মনে হয় তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আমার নাম লিমা আক্তার সাথী। আমরা অনেক গরিব ছিলাম। এমনকি আমাদের 2 বেলা ভাত জোটাতে বাধ্য হয়ে আমার মাকে লোকের বাড়িতে কাজ করতে হতো। আমরা 5 ভাই বোন। আমি সবার বড় ছিলাম, আর আমার থেকে ছোট 4 জন ভাই ছিল। আমার বাবা খেটে খাওয়া একজন কৃষক ছিলেন। আমাদের নিজেদের জায়গাজমি ছিল না। বাবা তার মালিকের চাষবাস করত। আমার বয়স তখন 18 কি 19 বছর হবে। আমি গরিব ঘরের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী ছিলাম। তাই আমার বাবার মালিক আমার বাবাকে বলেছিল, তোমার মেয়ের জন্য একটা পাত্র আছে। সে তোমার মেয়ের থেকে বয়সে বড়, কিন্তু সে অনেক ধনী ব্যক্তি। তোমার মেয়ের বিয়ে সেখানে দিলে তোমাদের এই কষ্ট আর থাকবে না। তারপর বাবা যখন বাড়িতে এসে বলেছিল যে আমার জন্য একটা স্বামী দেখেছে, তখন আমি বাবাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমার বাবা মা এই কথাতে রাজি হয়নি, কারণ আমি যে ছেলেটাকে ভালোবাসতাম তারাও অনেক গরিব ছিল। এমনকি তাদের তো নিজস্ব বাড়িটুকু ছিল না, তারা ছোট একটা বাড়িতে ভাড়া থাকত। আমরা গরিব হলেও আমাদের নিজস্ব বাড়ি ছিল। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম তার নাম ছিল স্বাধীন। আমার বাবা মা তখন বলেছিল, তুই যে ছেলেটাকে ভালোবাসিস ও একটা বেকার ছেলে। ওই ছেলে তো তোকে 2 বেলা 2 মুঠো ভাতও দিতে পারবে না। ওর সাথে বিয়ে করে তোর কপালে শুধুই কষ্ট জুটবে। কিন্তু আমরা তোর জন্য যে পাত্র দেখেছি সে ছেলেটা অনেক ধনী। থাকা খাওয়ার কোনো অভাব হবে না তোমার। ওখানে গেলে তুমি রাজরানীর মতো থাকতে পারবি। তুই অনেক ভাগ্যবতী যে ওই রকম একজন ধনী ব্যক্তি তোকে বিয়ে করতে চেয়েছে। সবকিছু জানা সত্ত্বেও আমি বাবা মাকে বলেছিলাম যে আমি স্বাধীনকেই বিয়ে করতে চাই। আমি জানতাম স্বাধীনকে বিয়ে করলে আমার সেই একই রকম খাওয়া পড়ার অভাব চিরকাল আমার জীবনে থেকে যাবে, তা সত্ত্বেও আমি স্বাধীনকেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা মা কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি, স্বাধীনের সাথে আমার বিয়ে দিতে চায়নি। মা আমাকে বলেছিল, আমি কোনো মতেই তোর বিয়ে ওই রকম একটা ছেলের সাথে দিতে পারবো না। ওদের তো নিজস্ব কোনো বাড়ি পর্যন্ত নেই। ওই ছেলেটা সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। তাই তোর বিয়ে কোনো মতেই ওই ছেলের সাথে আমি দিব না। আর এমনিতেও ছোট থেকেই তো অনেক কষ্ট করে বড় হয়েছিস। কোনো দিন আমরা ভালোভাবে তোদেরকে খাওয়াতেও পারিনি, কোনো দিন ভালো পোশাকও তোদের দিতে পারিনি। আর এখন আমাদের কাছে সুযোগ আছে তোর ভালো ঘরে বিয়ে দেওয়ার, এবং এই সুযোগটা আমরা হাতছাড়া হতে দিতে পারি না। তাই আমরা তোর কোনো কথাই শুনতে চাই না, এবং তোকে আমাদের দিব্যি থাকলো তুই এমন কোনো কাজ করে বসবি না যেটাতে আমাদের মানসম্মান সবকিছু নষ্ট হয়ে যায়। আর অনেক তাড়াতাড়ি তোর বিয়ে নীরেন বাবুর সাথে দেব। আসলে যে ধনী ব্যক্তিটি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন তার নাম ছিল নীরেন। শুনেছি তিনি নাকি আমার ছবি দেখে আমাকে পছন্দ করেছিলেন। বিয়ের আগে নীরেন বাবু আমার বাবা মাকে নিজের বাড়িতে ডেকেছিলেন, আর বিয়ের ব্যাপারে সব কথাবার্তা উনি তার নিজের বাড়িতেই বলেছিলেন।
তারপর অনেক তাড়াতাড়ি আমাদের বিয়ে পাকা হয়ে যায় এবং দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসে। তারপর আমাদের বিয়ের আগের দিন রাতে যা জানতে পারি সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ আমার বিয়ে একজন অন্ধ লোকের সাথে হতে যাচ্ছিল। আর আমার বাবা মা নাকি এই ব্যাপারে সব আগে থেকেই জানত। শুধু তাই নয়, আমার বাবা মা টাকার লোভে অন্ধ লোকের সাথে আমার বিয়ে পাকা দিতে চেয়েছিল। নীরেন বাবুর সাথে বিয়ে পাকা হওয়ার আগে স্বাধীন একবার তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমার আর তার বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু আমার বাবা মা কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি, তাই আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে নীরেন বাবুর সাথেই বিয়েতে বসতে হয়েছিল। আমার মনে তার প্রতি একটা রাগ ছিল। আমি তো এটাই ভাবতাম যে নীরেন বাবুর জন্য আমার বিয়ে আমার ভালোবাসার মানুষটির সাথে হয়নি। তারপর বিয়ের আগের দিন রাতে যখন জানতে পারলাম যে নীরেন বাবুর চোখে অন্ধ, তখন আমার মনের রাগ তার প্রতি আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে আসি, তখন আমার স্বামীর এত বিশাল বাড়িগাড়ি দেখেও আমার তার প্রতি টাকা পয়সা, বাড়ি ও গাড়ির প্রতি কোনো লোভ বা তার প্রতি ভালোবাসা আমার মনের মধ্যে আসেনি। আমি তখনও স্বাধীনের ব্যাপারে ভাবছিলাম, কারণ আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসতাম। তাই বিয়ের রাতে আমি নিজের আমার ভালোবাসার মানুষটির ব্যাপারে ভেবে অনেক কষ্ট পাচ্ছিলাম এবং ভাবছিলাম যে বিয়ের রাতে ওই অন্ধের হাত থেকে কিভাবে নিজেকে দূরে রাখতে পারব। আমার স্বামীর যেহেতু চোখে অন্ধ ছিল, তাই আমার স্বামীর একটা কাজের মেয়ে ছিল, তার নাম ভূপেন। ভূপেন সবসময় আমার স্বামীর সাথে দিনরাত থাকত। ভূপেন আমার স্বামীর সব কাজকর্ম করে দিত। ভূপেন আমার স্বামীর একজন বিশ্বস্ত কর্মচারী ছিল। বিয়ের রাতে আমি যখন ঘুমটা দিয়ে বিছানায় বসেছিলাম, তখন ভাবছিলাম যে কিভাবে ওই অন্ধের হাত থেকে নিজেকে দূরে রাখব। তারপর ভাবলাম, আমার স্বামীর বাড়িতে তো অনেক কাজের মাসি আছে, তাদের সাথে একবার কথা বলে দেখি। কাজের মাসির কথা ভেবে আমার মাথায় একটা খারাপ বুদ্ধি খেলে গেল। তাই বাইরে থেকে স্বামীর বাড়িতে আসার আগে আমি যখন নিজের রুম থেকে বেরিয়ে ঘরে কাজের মাসিদের ডাকছিলাম, তখন আমাদের বাড়ির পাহারাদার আমার কাছে এসে বলল, মালকিন, আপনি নিজের ঘর থেকে কেন বেরিয়েছেন? এক্ষুনি তো মালিক চলে আসবে। আপনার কিছু দরকার থাকলে আমাকে বলুন। আমি তখন পাহারাদারকে বলেছিলাম, আমার তো কাজের মাসির সাথে দরকার আছে। ওই পাহারাদার তখন আঙ্গুল দেখিয়ে বলেছিল যে কাজের মাসিরা কোন ঘরে থাকে। সেখানে সুচিত্রা বলে একজন কাজের মাসি ছিল, আর সে অনেক সুন্দরী ছিল। তাই আমি সুচিত্রাকে নিজের ঘরের ভিতরে ডেকে নিয়ে এসেছিলাম। এত রাতে আমি যখন তাকে নিজের রুমে ডেকে নিয়ে এসেছিলাম, তখন সুচিত্রা অনেক অবাক হয়ে গিয়ে বলেছিল, মালকিন, আপনি এত রাত্রে আমাকে নিজের ঘরের ভিতরে কেন ডেকেছেন? মালিক এক্ষুনি ঘরে চলে আসবেন, আর আজকে তো আপনার বিয়ের পবিত্র রাত। আপনার কিছু দরকার আছে? আমি তখন সুচিত্রাকে যা বলেছিলাম, সুচিত্রা সেটা শুনে অনেক বেশি অবাক হয়ে গিয়ে বলেছিল, মালকিন, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমি আপনার এই কাজ কখনোই করতে পারবো না। আসলে সুচিত্রাকে ঘরের ভিতরে নিয়ে এসে আমি তাকে বলেছিলাম, আমার স্বামীর সাথে যাতে আমার জায়গায় সে ঘুমায়, আমার স্বামীর সাথে যাতে বিয়ের রাত সে পার করল, এবং এই কাজের বিনিময়ে আমার কাছে যত টাকা চাইবে আমি তাকে দেব। এমনকি এই প্রস্তাবটা দেওয়ার আগেই আমার ফুলের মালাটা তার হাতে দিয়ে বলেছিলাম, তোমাকে আমার একটা জরুরি কাজ করতে হবে, আর তুমি যদি আমার কাজটা করো, তাহলে তোমাকে এর চাইতে আরও অনেক বেশি গহনা ও টাকা পয়সা দেব। তারপর আমি সুচিত্রাকে ওই প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু সুচিত্রা আমার মুখ থেকে একথা শোনার পরে অনেক বেশি ভয় পেয়েছিল। ভয় পেয়ে আমার কাছে হাত জোর করে বলেছিল, মালকিন, আপনি এটা কি ধরনের কথা বলছেন? মালিক যদি জানতে পারে তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আর আপনি কি কারণে মালিকের সাথে এরকম করতে চাইছেন? আমি তখন সুচিত্রাকে বলেছিলাম, সেসব কথা জেনে তোমার কোনো লাভ নেই, কিন্তু তুমি যদি এই কাজটা করো, তাহলে তোমার বাড়ির সব অভাব দূর হয়ে যাবে। তোমার ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবে। আমি জানি তোমার স্বামী অনেক অসুস্থ আছে। আমার এই কাজটা করলে তোমার স্বামীর চিকিৎসার জন্য আমি টাকা দেব। সুচিত্রা যখন রাজি হতে চায়নি, তখন আমি তাকে অনেক টাকার লোভ দেখিয়েছিলাম। আর সে টাকার লোভে আমার কাজটা করতে রাজি হয়েছিল। তারপর আমার স্বামী আর সেক্রেটারি ভূপেনের বাড়ি ফেরার আগেই আমাদের বাড়ির কাজের মেয়ে সুচিত্রাকে আমার বিয়ের পোশাক, গয়না পরিয়ে দিয়ে, তার মাথায় ঘুমটা দিই, তাকে বিছানায় বসিয়ে আমি নিজে ঘরের একটা কোণায় লুকিয়ে পড়েছিলাম, যেখান থেকে আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাকে কেউ দেখতে পায়নি। কিছুক্ষণ পরে দেখলাম ভূপেন আমার স্বামীকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল, এবং সে আমার স্বামীর বিছানা রেখে দিয়ে ঘুমটা দেওয়া কাজের মাসিকে দূর থেকে দেখে বলল, মালিক, ম্যাডাম মুখে ঘুমটা দিয়ে বসে আছে। আমি এখন আপনাদের রুমের বাইরে যাচ্ছি। কিছু দরকার হলে আপনি আমাকে ডাক দেবেন।
তারপর ভূপেন আমাদের রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিল। তারপর আমার স্বামী ওই কাজের মেয়ের ঘুমটা তুলে তাকে অনেক আদর করতে শুরু করেছিল। আর ঘরের এক কোনায় বসে আছে, আমি সবকিছু দেখছিলাম আর মনে মনে অনেক খুশি হচ্ছিলাম যে অন্যের হাত থেকে তো আমি বেঁচে গেছি। কারণ আমি তো অন্ধ স্বামীর একদম পছন্দ করতাম না। তারপর আমার অন্ধ স্বামী কাজের মেয়ের সাথে সবকিছু করেছিল। আমার অন্ধ স্বামী তো জানতেই পারেনি যে সে আমার সাথে নয়, কাজের মেয়ের সাথে সম্পর্ক করছিল। এবং আমি সেগুলো দেখে একটু হাসছিলাম আর ভাবছিলাম এই অন্ধের সাথে যা হয়েছে একদম ঠিক। কারণ তার জন্যই আজ স্বাধীনের সাথে আমার বিয়ে হয়নি। আমি তো ওই সময় স্বাধীনকে অনেক মিস করছিলাম আর এটা ভেবে খুশি হয়েছিলাম যে ওই অন্ধের হাত থেকে নিজেকে লুকানোর রাস্তা আমি পেয়ে গেছি শ্বশুর বাড়িতে। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন আমার মা শ্বশুর বাড়িতে এসেছিল। কারণ বিয়ের পরে আমি তো রাগ করে বাবার বাড়ি যাইনি। কারণ তারা আমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু জেনে শুনে এই অন্ধের সাথে আমার বিয়ে দিয়েছিল। তাই রাগ করে আমি বাবার বাড়ি যাইনি। মা আমার সাথে দেখা করার জন্য আমার স্বামীর বাড়িতে এসেছিল। মা যখন শ্বশুর বাড়ি এসেছিল তখন আমার অন্ধ স্বামী বলেছিল, বিয়ের পরে তো তুমি বাবার বাড়ি যাওনি, তাই তোমার মায়ের সাথে বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসতে পারো। তাহলে তোমার ভালো মনে হবে এবং তোমার বাবা মাকেও ভালো মনে হবে। আসলে আমার স্বামী অন্ধ হলেও সে আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমি তার ভালোবাসার মূল্যটা বুঝতেই পারিনি। সে আমার প্রত্যেকটা ছোট জিনিস খেয়াল রাখার চেষ্টা করত। কিন্তু সে যখনই ভালোবেসে আমার হাত ধরত বা আমার মুখে হাত দিত তখন আমার অনেক রাগ হতো। আমি তো তাকে নিজের দুই চোখের বিষ মনে করতাম। সে তো জানতই না যে প্রত্যেক দিন রাতে আমার জায়গায় সে কাজের মেয়ে সুচিত্রাকে নিজের কাছে পায়। সেই দিন ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি মায়ের সাথে বাড়িতে এসেছিলাম এবং মা অনেক ভালোভাবেই জানত যে আমি তাদের উপরে রাগ করে আছি। সেদিন বাড়ি যাওয়ার পরে আমি মাকে ও বাবাকে বলেছিলাম, তোমরা আমার সাথে এটা কিভাবে করতে পারলে? তোমরা আগে থেকেই সবকিছু জানতে যে ওই লোকটা অন্ধ। তা সত্ত্বেও তোমরা টাকার লোভে আমার বিয়ে অন্ধ লোকের সাথে দিয়েছ। এটা তোমরা আমার সাথে একদম ঠিক করনি। আমার বাবা মা তখন বলেছিল, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তুই সেখানে অনেক সুখে থাকবি। আর সে অনেক অন্ধ না, একটা দুর্ঘটনায় সে নিজের চোখ দুইটা হারিয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টে একটা গরিব লোকের মৃত্যু হয়েছিল। সেই দিন থেকে নীরেন বাবু নিজের উপরে অনেক লজ্জিত। এটা ভেবে যে তার জন্য একটা নির্দোষ গরিব মানুষের মৃত্যু হয়েছে, তাই সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এখনো অন্ধ হয়ে আছে। কিন্তু সে চাইলেই নিজের চোখ দুইটা ঠিক করে নিতে পারবে, কারণ তার টাকার কোনো অভাব নেই। কিন্তু তুই যদি স্বাধীনকে বিয়ে করতিস তাহলে আজ তোকে না খেয়ে দিন পার করতে হতো। ওই ছেলে তোকে কোনোদিন সুখে রাখতে পারত না। আমি তখন রাগ করে বাবা মায়ের কোনো কথা না শুনে আমাদের বাড়ির ছাদে গেছিলাম। আমি ভেবেছিলাম ছাদে গিয়ে কিছুক্ষণ একা বসে থাকব। ছাদে যাওয়া মাত্রই আমি স্বাধীনকে দেখতে পেয়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকে ৩-৪টে বাড়ির পরেই স্বাধীনদের বাড়ি ছিল। সেই বাড়িতে তারা ভাড়া থাকত। আমি যখন ছাদে উঠেছিলাম তখন স্বাধীনও নিজের ছাদের উপরে ঘুড়ি ওড়াচ্ছিল। তখন সেও আমাকে দেখতে পেয়েছিল এবং তাকে দেখা মাত্রই আমার মনের ভেতরের কষ্টটা আরও বেড়ে যায়। আর আমি সেই দিন ভেবে নিয়েছিলাম, যেমন করেই হোক না কেন স্বাধীনকে আমি নিজের কাছে নিয়ে আসব। তারপর বাবার বাড়িতে কিছুদিন থাকার পরে আমার স্বামী যখন আমাকে নিতে এসেছিল তখন আমি তার সাথে গাড়িতে করে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। আর সেই দিন আমি আরও একটা প্ল্যান করেছিলাম কিভাবে আমার স্বামীর বিশ্বস্ত সেক্রেটারি ভূপেনকে তার থেকে দূর করব। কারণ ভূপেন তো সারাক্ষণ আমার স্বামীর সাথেই থাকত। তাই সেদিন রাতে স্বামী যখন আমার পাশে শুয়েছিল তখন আমি অনেক আওয়াজ করতে শুরু করেছিলাম এবং আমার আওয়াজ পেয়ে ভূপেন ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। আর ভূপেন ঘরের ভিতরে ঢোকা মাত্রই আমার স্বামী ঘুম থেকে উঠেই আমাকে জিজ্ঞেস করল, সুমাইজা, তুমি এইভাবে চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? তখন আমি কান্নাকাটি করে আমার স্বামীকে মিথ্যে বলেছিলাম, তোমার সেক্রেটারি ভূপেন আমার সাথে জবরদস্তির সম্পর্ক করার চেষ্টা করেছে। ভূপেন তখন অনেক বেশি অবাক হয়ে গিয়ে আমার স্বামীর হাতে পায়ে ধরে বলল, মালিক, আমি এরকম কখনোই করতে পারি না। জানি না মালকিন কেন আমার নামে মিথ্যে কথা বলছেন। আমি তো মালকিনের আওয়াজ শুনে ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। আমি ভেবেছিলাম আপনাদের হয়তো কিছু অসুবিধা হয়েছে, কিন্তু আমি জানি না মালকিন কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তখন আমার অন্ধ স্বামীকে ধরে বললাম, আমার মিথ্যে কথা বলার কোন দরকার নেই। আমি একদম সত্যি কথা বলছি।
তুমি অন্ধ বলে তোমার সেক্রেটারি ভূপেন আমার সাথে জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করছে। আমার স্বামী ওই মুহূর্তে আমার কথা বিশ্বাস করে ভূপেনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং বলেছিল সে যাতে আর কোনোদিন এই বাড়িতে না আসে। ভূপেন কান্নাকাটি করে আমার স্বামীর হাতে পায়ে ধরে বলেছিল, আমি কোনো ভুল কাজ করিনি, কিন্তু আমার স্বামী তার কোনো কথা শোনেনি। যখন ভূপেনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম, এটা ভেবে যে আমার প্ল্যান কাজ করছে। আমার স্বামী যখন ভূপেনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর আমার স্বামী বলেছিল তার অনেক অসুবিধা হচ্ছে, কারণ ভূপেন যেহেতু আমার স্বামীর প্রত্যেকটা কাজ করে দিত এবং ভূপেনকে বের করে দেওয়ার পরে আমার স্বামীর প্রত্যেকটা কাজে অসুবিধা হতে থাকল। আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম। আমি তখন আমার স্বামীকে বলেছি, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমার একটা মামাতো ভাই আছে, তাকে ডেকে নেব, সে একটা কাজের খোঁজ করছে, তোমার এই কাজে থাকবে, সে তোমার সেক্রেটারি হয়ে থাকবে। ভূপেন তোমার যা কাজ করে দিত আমার মামাতো ভাইও ঠিক সেইভাবে তোমার কাজ করে দেবে এবং সবসময় তোমার কাছেই থাকবে। আমার কথা শুনে আমার স্বামী তখন অনেক খুশি হয়ে বলেছিল, তাহলে তোমার মামাতো ভাইকে কালকেই ডেকে নিয়ে আসো। আমার স্বামীর কথা শুনে পরের দিন যখন আমি আমার মামাতো ভাইকে ডেকেছিলাম তখন আমি তাকে দেখে অনেক খুশি হয়েছিলাম। তারপর সেদিন রাতে আমার স্বামী যখন আমাকে ধরে এবং আমার কাছে আসার চেষ্টা করে তখন আমি বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে কাজের মেয়ে সুচিত্রাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে ডেকে আমার স্বামীর পাশে বসিয়ে দিয়েছিলাম। তখন আমার স্বামী সুচিত্রাকে নিজের বউ ভেবে তাকে আদর করতে শুরু করেছিল। ওই সময় আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আমার মামাতো ভাইজের ঘরে গিয়ে তার সাথে সম্পর্ক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসলে ওই ছেলেটা আমার মামাতো ভাই নয়, আমার ভালোবাসার মানুষ স্বাধীন ছিল, আর আমি স্বাধীনকে নিজের কাছে পাওয়ার জন্য ভূপেনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কারণ আমি খুব ভালোভাবেই জানতাম ভূপেন এই বাড়িতে থাকলে আমি কোনোদিন স্বাধীনকে এই বাড়িতে নিয়ে আসতে পারব না। কারণ ভূপেন বাড়ির প্রত্যেকটা কথা আমার স্বামীকে বলত। তারপর সেই দিন রাতে আমার প্রেমিককে কাছে পেয়ে আমরা সারারাত একে অপরের উপরে অনেক ভালোবাসা লুকিয়েছিলাম। আমার ভালোবাসার মানুষ তো সারারাত সম্পর্ক চালিয়েছিল এবং তাকে কাছে পেয়ে আমিও অনেক খুশি ছিলাম। আমার ভালোবাসার মানুষ স্বাধীনকে যখন এই বাড়িতে নিয়ে এসেছিলাম তখন যখনই সুযোগ পেতাম আমরা একে অপরের সম্পর্ক পূরণ করতাম। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন আমার স্বামী বলল তাকে নাকি অন্য শহরে যেতে হবে, তার নাকি অনেক জরুরি কাজ আছে। ওই সময় আমি ভাবছিলাম আমার স্বামী হয়তো নিশ্চয়ই নিজের সাথে স্বাধীনকেও নিয়ে যাবে, কারণ ভূপেনের জায়গায় স্বাধীন এখন তার নতুন সেক্রেটারি ছিল। তাই আমি এটা জানার জন্য স্বামীকে জিজ্ঞেস করেছিলাম সে নিজের সাথে কাকে নিয়ে যাবে। আমার স্বামী তখন বলেছিল সে তার বন্ধুর সাথে অন্য শহরে যাবে এবং স্বাধীনকে তার সাথে নিয়ে যাবে না। এটা শুনে তো আমি অনেক খুশি হয়েছিলাম। আমার স্বামী বলেছিল স্বাধীন এই বাড়িতে থেকে তোমাদের দেখাশোনা করবে এবং আমি আমার বন্ধুদের সাথে অন্য শহরে যাব। 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসব। আমার স্বামী 1 সপ্তাহ বাড়িতে থাকবে না। এটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার স্বামীর অনুপস্থিতিতে আমি স্বাধীনের সাথে সারাদিন সময় পার করার সুযোগ পেতাম। তারপর আমার স্বামী যখন তার জরুরি কাজের জন্য অন্য শহরে চলে গিয়েছিল তারপরে স্বাধীনের সাথে আমি সারারাত সারাদিন সময় পার করতাম। স্বামীর চলে যাওয়ার পরে তো আমরা দুইজন তার টাকাতেই আয়েশ এবং মজা করছিলাম। তারপর একদিন রাত্রিবেলা আমি যখন স্বাধীনের সাথে ওই সম্পর্কে ছিলাম ঠিক সময় আমাদের ঘরের দরজায় হঠাৎ করে আমার স্বামী এসে দাঁড়িয়েছিল। আসলে সেদিন রাত্রিবেলা আমার স্বামীর আসার কথা ছিল, যেটা আমরা ভুলে গিয়েছিলাম। তারপর স্বামীকে আমাদের চোখের সামনে দেখে আমিও স্বাধীন রীতিমত ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার স্বামী দরজা খুলে এমনভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। তারপর আমার স্বামীর চোখে কালো চশমা দেখে মনে পড়ল আমার স্বামী তো কানা, সে কিছুই দেখতে পাবে না। তাই আমরা স্বামীর দিকে কোনো গুরুত্ব না দিয়ে আবার নিজেদের মতো করে সম্পর্কে এক হয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি যখন টেবিলে গেলাম নাস্তা করতে তখন দেখলাম আমার স্বামী আগে থেকেই টেবিলে বসেছিল আর আমাকে দেখামাত্রই নিজের চোখের কালো চশমা খুলে বলল, আজকে থেকে তুমি একদম স্বাধীন। আমার থেকে মুক্তি পেতে চেয়েছিলে তো আমি তোমাকে মুক্তি দিলাম। এই কথাটা বলে সে আমার সামনে একটা কাগজ রেখেছিল এবং বলেছিল, এই কাগজটাই আমি সাইন করে ফেলেছি, এইবার তুমিও সাইন করে দাও, তাহলেই তুমি আমার থেকে মুক্তি পেয়ে যাবে। তখন ওই কাগজটা হাতে নিতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ ওই কাগজটা ছাড়াছাড়ির কাগজ ছিল। তার মানে কি আমার স্বামী আমার ব্যাপারে সবকিছু জানত? আমার স্বামীর কথা শুনে আমার তখন আর কিছু বলার সাহস হয়নি।
আমার স্বামী তখন আমার দিকে তাকিয়ে বলল, তুমি যখন ভূপেনকে ফাঁসানোর চেষ্টা করেছিলে তখন আমি কিছুক্ষণের জন্য হলেও তোমার মিথ্যে কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু পরে ফোন করে পার্সোনালভাবে আমি ভূপেনের সাথে দেখা করেছিলাম এবং সে আমাকে বলেছিল যে তোমার সাথে কোনো খারাপ কাজ করেনি। তখন আমি ভূপেনের কথা বিশ্বাস করেছিলাম, কারণ আমি জানতাম ভূপেন আমাকে ঠকাতে পারে না। এমনকি ভূপেন আমাকে বলেছিল, মালিক, আপনি যদি বলেন তাহলে আমি এটা খোঁজ নিতে পারি যে মালকিন কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু আমি ভূপেনকে বারণ করেছিলাম এবং বলেছিলাম আমি নিজের চোখে দেখতে চাই যে আমার কি কারণে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তার কি কোনো অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে। আর তুমি যখন প্রত্যেক দিন রাতে তোমার জায়গায় ওই কাজের মেয়ে সুচিত্রাকে ঘরে ডাকতে, তখন একদিন আমার সন্দেহ হয়েছিল এবং সেদিন আমি অন্ধ থাকা অবস্থাতেও সুচিত্রাকে বলেছিলাম আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। কি এই কথা বলা মাত্রই সুচিত্রা ভয় পেয়ে আমাকে সবকিছু বলেছিল, অথচ আমি তো কিছুই জানতাম না যে আমার পাশে কে রয়েছে। আমি শুধু সত্যি কথা জানার জন্যই সেই দিন এই কথাটা বলেছিলাম। তারপর সুচিত্রা বলেছিল তুমি নাকি ওকে এইসব কাজ করতে বলেছ, এবং সুচিত্রা আমার কাছে হাত পা ধরে ক্ষমাও চেয়েছিল। সুচিত্রা তো বাধ্য হয়ে টাকা পয়সার জন্য এইসব কাজ করেছিল। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিলাম, তোমাকে কোনো কিছুর অভাব হতে দেইনি। তারপরেও তুমি আমার সাথে এমনটা করতে পারলে। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি যে তুমি কিভাবে তোমার ভালোবাসার মানুষটির সাথে খারাপ সম্পর্কে ছিলে। এরপরে আর কিছু বলার নেই। তোমার জন্য আমি একটা ফ্ল্যাটও কিনেছিলাম, ভেবেছিলাম তোমাকে গিফট করব। কিন্তু তুমি সেটার যোগ্য না। তারপর আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলেছিল বিয়ের সময় আমি তোমাকে যে গয়নাগুলো দিয়েছিলাম সেই গয়নাগুলো তুমি নিজের সাথে নিয়ে যেতে পারো, ওই গয়নাগুলো আমি আর তোমার কাছ থেকে ফেরত নেব না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার সাথে যেটা করেছ ঠিক তোমার সাথেও এইরকম হবে, এবং তুমি সেদিন বুঝতে পারবে যে আমার সাথে কত বড় অন্যায় করেছিলে। এবার তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। আমার স্বামীর কথা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। স্বামীকে কিছু বলার মতো আমার আর সাহস ছিল না, তাই সেখান থেকে চুপচাপ বেরিয়ে যেতে হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আমিও স্বাধীন একটা ভাড়ার বাড়িতে উঠেছিলাম। আমার বাবা মা যখন এই ঘটনাটা জানতে পেরেছিল তখন তাদেরও আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। তারপর সেই দিন থেকে আমার জীবনের খারাপ অধ্যায় শুরু হয়ে যায় স্বাধীনের সাথে। আমি যখন একটা ভাড়া বাড়িতে উঠেছি তখন আমার স্বামীর দেওয়া সেই গয়না সংসারে দিয়ে দেই আমি। 1 মাস হতে না হতেই আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা মায়ের কথাগুলো সত্যি ছিল। স্বাধীন একটা বেকার ছেলে, সে সারাদিন বাড়িতে শুয়ে টিভি দেখত এবং কোনো কাজকর্ম করতে চাইত না। আস্তে আস্তে আমার গয়না যখন শেষ হয়ে আসে তখন আমার দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার অন্ধ স্বামীকে কষ্ট দিয়ে স্বাধীনের সাথে সংসার করে আমি অনেক বড় ভুল করেছি। স্বাধীনকে যখন আমি বাইরে গিয়ে কোনো কাজকর্ম করার কথা বলতাম, ইনকাম করার কথা বলতাম, তখন সে আমার উপরে আওয়াজ করত। এমনকি সে আমার শরীরে হাত তুলত এবং বলত সে কোনো কাজকর্ম করতে পারবে না, আমাকে নাকি বাইরে গিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে আমাকে একটা দোকানে কাজ করতে হতো আর সংসার চালানোর জন্য আমাকে টাকা ইনকাম করে নিয়ে আসতে হতো, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো স্বামীর কাছে ফিরে যেতে পারতাম না এবং বাবা মা তো আগেই বলেছিল যে তারা আর কোনোদিন আমার মুখ দেখবে না। তাই বাধ্য হয়ে আমাকে স্বাধীনের সাথে সংসার করতে হয়েছিল। এমনকি আমি মাঝে মধ্যে কাঁদতাম এটা ভেবে জীবনে কতটা বড় ভুল করেছি। আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলাম। তারপর বেশি টাকা ইনকাম করার জন্য আমি সেই হোটেলে ওয়েটার হিসেবে কাজ করা শুরু করেছিলাম। সেই দিন আমাদের হোটেলের সামনে একটা অনেক বড় গাড়ি এসেছিল এবং সেই গাড়িটা দেখামাত্রই হোটেলের সব কর্মচারীরা বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমি তখন বুঝতে পারছিলাম না যে ওই বড় গাড়ির ভিতরে এমন কি আছে যাকে নিয়ে আসার জন্য হোটেলের সব কর্মচারীরা বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারপর ওই লোকটা যখন একটা সুন্দরী মেয়ের হাত ধরে আমাদের হোটেলের ভিতরে প্রবেশ করে তখন তাদেরকে দেখামাত্রই আমার মনটা ফেটে যায় এবং আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়। আসলে ওই লোকটা ওই মেয়েটির আর কেউ নয়, আমার প্রথম বর এবং তার দ্বিতীয় স্ত্রী ছিল। আসলে আমি যখন বরকে ঠকিয়েছিলাম তার 2 মাস পরে সে একটা বড় ঘরের মেয়েকে বিয়ে করেছিল এবং সেই মেয়েটি আমার চাইতেও সুন্দরী ছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাবা মায়ের কথা অমান্য করে আমি জীবনে কত বড় ভুল কাজ করেছিলাম। আমার জীবনটা আমি নিজের হাতে শেষ করেছিলাম। আমার কাছে তো আর কিছু করার ছিল না, আমার কাছে কোনো উপায় ছিল না, এজন্য আমাকে বাধ্য হয়ে স্বাধীনের সাথে সংসার করতে হয়েছিল।
কারণ আমি জীবনে এর এমন পর্যায়ে গিয়ে ভুল করেছিলাম, সেই ভুলটা শোধরানোর মতো আমার কাছে আর সুযোগ ছিল না। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।